আশা করছি এর আগের যে আমি মানে মেন যে সাজেশন ভিডিওটা দিয়েছি এইচএস বায়োলজির জন্য, সেটা নিশ্চয়ই তোরা সকলে দেখে নিয়েছিস। এটা হচ্ছে একটা জাস্ট তোদের প্রিপারেশন কেমন হয়েছে তার একটা জাস্ট অ্যাসেস করার জন্য, তার একটা মেপে নেওয়ার জন্য আমি এরকম এই একটা ছোট ভিডিও বানাচ্ছি। দেখ, এবারে কিন্তু আমি বারবার বলেছি যে বায়োলজির ক্ষেত্রে সব প্রশ্ন কিন্তু গতানুগতিক, এটা কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, এরকম দেবে না। তোরা জানিস যে বায়োটেকনোলজি থেকে পরিষ্কার বলা আছে যে 4 নম্বরের একটা কম্পিটেন্সি বেসড কোশ্চেন আসবে। কম্পিটেন্সি মানে হচ্ছে বোধমূলক, যেটা হয়তো মানে সোজা কথা কনসেপচুয়াল প্রশ্ন আসবে। তো সেই রকম কয়েকটা বাছাই করা কনসেপচুয়াল প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তোরা দেখ কটা পারিস, আমি সেগুলোর উত্তর সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। এবং এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, এইটার সমস্ত পিডিএফটা, ঠিক আছে, উত্তরটা আমি তো এখানে বলছি ভিডিওতে, এইটার সমস্ত পিডিএফটা এবং একটা ফ্রি সাজেশনের পিডিএফ আমার যে অ্যাপ আছে, এই যে বায়ো উইজার্ড দেবাংশু, যার লিঙ্কটা তোরা এই ভিডিও ডিসক্রিপশনেও পাবি বা প্লে স্টোরে সার্চ করলেও পাবি, ওর কন্টেন্ট সেকশনের থেকে সম্পূর্ণ ফ্রিতে তোরা ডাউনলোড করে নিতে পারবি। মানে ফ্রি একটা সাজেশন, ফ্রি সাজেশন। আমাদের অ্যাপেও সাজেশন আছে, সেখানে আরো কিছু বেশি প্রশ্ন আছে। মানে 35-এ 35 পেতে গেলে ওই সাজেশনটা অনেকে নিয়েছে, সেখানে উত্তরও দেওয়া আছে। কিন্তু শুধু যদি কেউ ভাবে যে আমি কিছু বাছাই করা প্রশ্ন করে যাব, অল্প বিস্তর কিছু প্রশ্ন করে যাব পাস মার্কসের জন্য, সেই রকম একটা সাজেশন কিন্তু ওই বায়ো উইজার্ড দেবাংশু অ্যাপের ফ্রি মেটেরিয়াল সেকশনে কিন্তু দেওয়া আছে। সবাই সেটা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবি, বা এই পিডিএফটাও কিন্তু তোরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবি। চল তাহলে প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন বলছে, ইকোলাই এর ক্লোনিং ভেক্টর PBR322 ব্যাম H1 একটি নির্দিষ্ট জিন হিসেবে এম জিনকে প্রবেশ করালে রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি হলো। এক্ষেত্রে এম জিনের প্রভাব কি হবে? এক্ষেত্রে তোকে মনে রাখতে হবে যে আমি যদি তোকে PBR322 ছবিটা দেখাই, PBR322 ছবিটা দেখলে দেখ মোটামুটি এই জায়গাটা এরকম ভাবে তো আমরা লিখি, ধর টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট, আর এইটা হচ্ছে কি ব্যাম H1। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে ব্যাম H1 এর এই যে স্থানটা, এটা হচ্ছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনের মধ্যে অবস্থিত। তার মানে এখানে এই জায়গায় যেখানে প্রশ্নে যেটা বলা আছে, এম জিনকে তুই যদি ধর প্রবেশ করিয়ে দিস, তাহলে কিন্তু টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটা নিষ্ক্রিয় হয়ে যাবে। আর এই ঘটনাটাই তোকে বলা হয় ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। এই যে এটা আলাদা করেও প্রশ্ন আসতে পারে, আমি সাজেশনে দিয়েছি। ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন এটাকে আলাদা করা বলা হয়। তারপরে বলেছে কি উপায়ে রিকম্বিনেন্ট প্লাজমিড ও নন রিকম্বিনেন্ট প্লাজমিডকে তুমি পৃথক করবে, তুই পারছিস কিনা দেখ, তারপরে আমার উত্তরটা দেখবি। এটা কিন্তু রেপ্লিকা প্লেটিং এর মাধ্যমে করা হয়। তারপরে বলছে যে পরের প্রশ্নটা দেখ তুমি, প্লাস আমি প্রশ্নটা আর পড়ছি না, যে এক্সোনিউক্লিজ উৎসেচক যোগ করা হয়েছে, তাহলে এক্ষেত্রে তুমি ট্রান্সফরমেশন করতে চাইলে এই ঘটনা কি প্রভাব ফেলবে? প্রথম কথা হচ্ছে কোনো প্রভাব ফেলবে না, কারণ প্লাজমিড যেহেতু গোলাকার, তাই এর কোনো প্রান্ত যেহেতু নেই, তাই এটা কোনো প্রভাব ফেলবে না। ইকোআর1 কি না, ইকোআর1 হচ্ছে একটা টাইপ 2 রেস্ট্রিকশন, টাইপ টু একটা হচ্ছে তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এটা হচ্ছে যে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে পাওয়া RY13 স্ট্রেন, এটা তুই বলতে পারিস। ঠিক আছে, এটি কিভাবে এক্সোনিউক্লিয়েজের থেকে আলাদা? এটা তো অবশ্যই খুবই সোজা, কারণ এরা এরা হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ, এরা হচ্ছে ভেতরের দিকে কাটে, আর এক্সোনিউক্লিয়েজ হচ্ছে বাইরের দিকে কাটে। ঠিক আছে, তারপরে দেখি এখানে একটা ছবি দিয়েছে যে সকল জৈব প্রযুক্তিগত পরীক্ষার জন্য ট্রান্সফর্ম কলোনি শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এই কলোনিতে যে পদ্ধতিটা পর্যবেক্ষণ করা হয়েছে সেটা বলে, এটাকে একটু গুছিয়ে লিখতে হবে, তোরা নিশ্চয়ই জানিস। তো এটা কি লিখে দিবি না, এই যে ইনসারশনাল ইনঅ্যাক্টিভ বা ব্লু হোয়াইট স্ক্রিনিং, এইটা অ্যাকচুয়ালি ব্লু হোয়াইট স্ক্রিনিং আমার সাজেশনে আছে, দেখবি এটা হচ্ছে ব্লু হোয়াইট স্ক্রিনিংটাই উত্তর হবে। বই থেকে একবার দেখে নিবি যারা এখনো জানিস না, আমি তো আমার স্টুডেন্টদের ডিটেলস এগুলো করিয়েছিলাম। তারপরে তোকে এরকম একটা ছবি দিল, ছবি দিয়ে বলছে এখানে ইকোআর1 ব্যাম H1 হাইন্ড 3 কি নির্দেশ করে। ঠিক আছে, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। ঠিক আছে, এগুলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ নির্দেশ করে। এরা কি করে না, কোনো প্যালিন্ড্রোমিক সজ্জাকে মানে খোঁজে এবং প্যালিন্ড্রোমিক সজ্জার নির্দিষ্ট এরিয়াটাকে কেটে নেয়। ঠিক আছে, যেমন ধর একটা প্যালিন্ড্রোমিক সজ্জা GAATTC। ঠিক আছে, আচ্ছা তারপরে বলছে সিলেক্টেবল মার্কার কি না, সিলেক্টেবল মার্কার হচ্ছে যে ধর এমন একটা জিন যার সাহায্যে ট্রান্সফরমেন্ট এবং নন ট্রান্সফরমেন্টকে আমরা আলাদা করতে পারি, সেটা হচ্ছে সিলেক্টেবল মার্কার। তারপরে বলছে প্লাজমিডকে কেন ক্লোনিং ভেক্টর বলা হয় না, অনেকগুলো কারণ বলতে পারি, যেমন ধর স্বপ্রতিলিপিকরণে সক্ষম, তারপরে পোষক কোষের ভেতর কাঙ্ক্ষিত জিনের মানে বহু কপি তৈরি করার ক্ষমতা আছে সেই জন্য। তারপরে এইটা দেখ, এই ছবিটা দেখ, এখানে একটা ছবি দিয়ে দিয়েছে, বলছে এ ও বি এর নাম লেখো। তো এক্ষেত্রে এটা হচ্ছে তোর ভেক্টর ডিএনএ, এটা হচ্ছে ভেক্টর ডিএনএ, আর বিটা হচ্ছে বহিরাগত ডিএনএ। তারপর ইকোআর1 দ্বারা শনাক্তকৃত প্যালিন্ড্রোমটি শনাক্ত করো, ওই যেটা বললাম GAATTC 523 দিয়ে দিবি, 523 উল্টো দিকটাও করে দিবি।
খণ্ডকগুলিকে কি বলা হয়? খণ্ডকগুলোকে স্টিকি এন্ড বলা হয়। কেন বলতো স্টিকি এন্ড বলা হয়? এই যেমন এই যে ছবিটা দিয়েছে, এগুলোকে বলা হচ্ছে স্টিকি এন্ড। কারণ প্রতিটা যে ডিএনএ তন্ত্রী সেখানে প্রান্তের দিকে কিছু প্রসারিত বা ঝোলানো অংশ থেকে যায়। তারপর ডিএনএ আরডিএনএ টেকনোলজিতে খণ্ডকগুলোর তাৎপর্য বলো। এটা হচ্ছে আরডিএনএ অনুগঠনে সাহায্য করে বা জিন ক্লোনিং এ সাহায্য করে। তারপরে ধর দিয়েছে, এখানে একটা ছবি দিয়েছে, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, যে এল লিলি কোম্পানি ইনসুলিন উৎপাদন পদ্ধতি প্রয়োগ করে এক্স ওয়াই জেড কে শনাক্ত করো। দেখ এখানে এক্সটা হচ্ছে প্রো ইনসুলিন, ওয়াইটা হচ্ছে পরিণত ইনসুলিন, আর জেডটা হচ্ছে সি পেপটাইড। ঠিক আছে, এখানে দিয়ে বলছে কোম্পানিটি কিভাবে ওয়াই উৎপাদন করেছিল। এটা তো নিশ্চয়ই সবাই জানিস যে গোটা ওই ইনসুলিন পদ্ধতিটা লিখে দিবি। আর একটা প্রশ্ন ধর বাছাই করা, কটা পারলি দেখে নে, এরকমই কিন্তু প্রশ্ন একটা বায়োটেকনোলজি তুই এক্সপেক্ট করতে পারিস। এরকম একটা তোকে ধর ছবি দিয়েছে, এরকম একটা ধর ছবি দিয়েছে, দিয়ে বলছে যে চিত্রটি দেখো, এবং দিয়ে বলেছে যে ডিএনএ খণ্ডকগুলো কেন এ থেকে বি প্রান্তের দিকে যায়। তার কারণ এটা সিম্পল ব্যাপার, ডিএনএ হচ্ছে তোর নেগেটিভ চার্জ। ঠিক আছে, ডিএনএ নেগেটিভ চার্জ, তাই এটা কি হবে না, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে, খুব সিম্পল ব্যাপার। তারপরে বলছে যে মাধ্যমে ডিএনএ খণ্ডকগুলো পৃথকীকৃত হয় তার নাম লেখো। এটা হচ্ছে অ্যাগারোস জেল। কোন মাধ্যমে পৃথকীকৃত হয়? অ্যাগারোস জেল। অ্যাগারোস জেল। আর পরবর্তী প্রযুক্তি ব্যবহারের জন্য কিভাবে ডিএনএ পৃথকীকৃত খণ্ডকগুলোকে দেখা যাবে, তুই এটা বলতে পারিস। ফার্স্টে এক্ষেত্রে তোকে ইটিবিআর দিয়ে রঞ্জিত করতে হবে। ইটিবিআর দিয়ে রঞ্জিত করার পর ইউভি রশ্মির বিকিরণে রেখে এদেরকে দেখতে পাবি। ইউভি রশ্মির বিকিরণে রেখে এদেরকে তুই দেখতে পাবি। ঠিক আছে, তো আমি কয়েকটা একদম ইম্পর্টেন্ট কম্পিটেন্সি বেসড কোশ্চেন তোদেরকে দেখালাম, তার উত্তর করে দিলাম। তো এইটার পিডিএফটার জন্য আবার বলে দিই, বায়োউইজার্ড দেবাংশু, আমাদের যে বায়োউজার দেবাংশু অ্যাপ, তুই প্লে স্টোরে সার্চ করলেও পাবি, বা এই ভিডিওর ডিসক্রিপশনেও অ্যাপের লিঙ্ক পাবি, সেখানে ডাউনলোড কর। ডাউনলোড করে লগ ইন করার পর একদম কন্টেন্ট সেকশনে চলে যাবি, ফ্রি মেটেরিয়াল সেকশনে চলে যাবি। ফ্রি মেটেরিয়াল সেকশনে দেখবি এই পিডিএফটা পাবি, এবং সঙ্গে একটা ফ্রি সাজেশনের পিডিএফটাও পাবি। যাদের প্রিপারেশন খুব একটা ভালো নেই, ওই পিডিএফটা করে যা। আর যারা আমাদের অ্যাপ থেকে ফুল সাজেশনটা নিয়েছিস তারা তো অবশ্যই গোটা সাজেশনটা করে যাবি। সেখানে দেখবি কন্টেন্ট সেকশনে তার সমস্ত উত্তরও দেওয়া আছে। থ্যাংক ইউ সবাইকে।